রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ। মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা সরকারের নেই বললেন ফারুকী আজম। এবং সারা দেশে রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর নতুন সিদ্ধান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। প্রায় 15 বছর পর ঢাকায় বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসেছে। দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার লক্ষ্যে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বসে। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ দিচ্ছেন তার দেশের নেতৃত্ব। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, আকাশপথে যোগাযোগ, প্রতিরক্ষা, শিক্ষা ইত্যাদি খাতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের আগে সচিব পর্যায়ের বৈঠককে খুব গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা সরকারের নেই বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত বলে জানান। মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের যে ক্ষতি হয়েছে তা সংস্কার করা হবে বলেও জানান তিনি। যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও নিজেদের মুক্তিযোদ্ধা বলছেন তা বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, এ নিয়ে প্রায় 2700 রিট মামলা রয়েছে, কিছু মামলা রায়ের অপেক্ষায় আছে বলেও জানান তিনি। সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা অনেক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি। কিছু বিষয় আছে আদালতের রায়ের অপেক্ষায় আছে, আদালতে আমরা কন্টেস্ট করছি। অনেক কটা মামলা আছে, প্রায় 2700-র উপরে মামলা আছে, বিভিন্ন রকমের রিট মামলা, এই সংক্রান্ত মামলা, এগুলি নিষ্পত্তির প্রয়োজন আছে। 6 দফা দাবি আদায়ে আজ রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল ঘোষণা করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা। কারিগরি শিক্ষা অধিদপ্তরে তাদের দাবিগুলো নিয়ে বৈঠকে একমত না হতে পারায় আন্দোলনের অংশ হিসেবে রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এর আগে বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এদিকে রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে সরিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। গেল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে। এদিকে একই প্রজ্ঞাপনে শাহিলা পারভিনকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী জুড়ে পুলিশের সহযোগী হিসেবে কাজ করছে অক্সিলারি ফোর্সের 426 জন সিকিউরিটি গার্ড। গ্রেফতারি ক্ষমতা পাওয়া এই ফোর্সের সদস্যরা মার্কেট, বাজার আর আবাসিক এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি পাকড়াও করছে অপরাধীদের। আবার অনেক জায়গায় অভিযোগের প্রমাণ পাওয়ায় এই ফোর্সের একাধিক সদস্যের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থাও। দীপু শিকদারের রিপোর্ট। নগরীর ধানমন্ডির 3 নম্বর সড়ক। সম্প্রতি সেখানে সন্দেহভাজন 3 জনকে আটক করে গ্রেফতারি ক্ষমতা পাওয়া অক্সিলারি ফোর্সের সদস্য ও সেখানকার নিরাপত্তা কর্মীরা। পরে জানা যায় এই 3 জনই ছিনতাইকারী চক্রের সদস্য। পরে তাদের ধানমন্ডি থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এভাবেই দায়িত্ব পালন করে চলছেন প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগ দেয়া অক্সিলারি ফোর্স। তবে খালি হাতে অনেক সময় বিশেষ পরিস্থিতি মোকাবেলা করা চ্যালেঞ্জের, বলছেন দায়িত্বপ্রাপ্তরা। ধানমন্ডির ভিতরে আবাসিক কোনো চুরি, ডাকাতি ও ছিনতাই ও মাদক এই ধরনের কিছু বিক্রি করলে তাৎক্ষণিক পুলিশকে সহযোগিতা করে এবং নিজে অ্যারেস্ট করে তাৎক্ষণিক থানায়
প্রেরণ করা, এটা অনেক রিস্ক। সাধারণ ক্ষেত্রে আমরা তো অরিজিনাল ফোর্স ছিলাম না, অরিজিনাল ফোর্সই হিমশিম খাচ্ছে, তো আমরা সাধারণ গার্ড। তারপরেও আমরা পুলিশকে যতটুকু সহযোগিতা আমরা করতেছি। রমনা বিভাগের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কড়া নজরদারির মধ্য দিয়ে এই ফোর্সের নিয়োগ পাওয়ারা দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে নেওয়া হয় ব্যবস্থা। মার্কেট কেন্দ্রিক যারা আছে তাদেরকে কিন্তু পুলিশের যে ক্ষমতাটা এটা কিন্তু দেওয়া হয়েছে যে তারা কোনো ছিনতাইকারী, চোর বা এরকম কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন পুলিশের মতো রিয়্যাক্ট করতে পারে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে পারবে। ঘটেছে দু একটা, আমার নিউ মার্কেট এলাকায় একটা এরকম শুনেছিলাম, পরে সাথে সাথে কিন্তু ওইটা বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে তেজগাঁও থানা এলাকায় মণিপুরি পাড়ায় দায়িত্ব পালন করতে দেখা যায় নতুন এই ফোর্সের সদস্যদের। বাইরের লোক কারা আসে আপ ডাউন করলে আমরা ওইগুলো ফলো করি। কারোর সেই চলাফেরার ভিতরে কারো যদি দেখি যে চলাফেরা গতিবিধি সন্দেহজনক, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। আর যদি মনে করি সন্দেহ হচ্ছে, তাহলে আমরা তখন উপরে আমাদের কর্তৃপক্ষকে জানার পরে আমরা থানার সাথে যোগাযোগ রাখি। পুলিশের এই কর্মকর্তা বলছেন, তেজগাঁও বিভাগে নিয়োগ দেয়া অক্সিলারি ফোর্সের সদস্যরা কাজে সহযোগিতা করছেন। অক্সিলারি ফোর্স আমার বিভাগে 42 জন, সব এই 42 জনের আমরা ভালো সাড়া পাচ্ছি। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেই কিন্তু এই বড় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঠিক রাখছি। তবে অক্সিলারি ফোর্স কতদিন মাঠে থাকবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি ডিএমপি সদর দপ্তর। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে, গাজায় যুদ্ধবিরতি আলোচনার মাঝেও সরবে না ইসরায়েল। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় 6 জনকে পুলিশ হেফাজতে নিয়েছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। তারা হলেন ছাত্রলীগের আলামিন, মাইনুদ্দিন আহমদ পিয়াস, মীর মারুফ, আমিনুর রহমান, খান মোহাম্মদ রাফি ও আওয়ামী লীগের নেতা বাবুল হোসেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ জানান, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহজনকভাবে 6 জনকে আটক করা হয়। ধারণা করা হয়, ঢাকায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় শেখ হাসিনার মুখের আদলে ফ্যাসিস্ট হাসিনার মোটিফ তৈরির কাজে যুক্ত থাকায় বাড়িতে আগুন দেয়া হয়। শুষ্ক মৌসুমের শুরুতেই শুকিয়ে গেছে মৌলভীবাজারের লাউয়াছড়া বনের সবকটি ছড়া। কৃত্রিম জলাধারেও নেই পানি, কমেছে পশু খাদ্যের গাছগাছালি। খাবার ও পানির খোঁজে পাশের লোকালয়ে চলে যাচ্ছে বনের জীবজন্তু। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 2740 হেক্টর আয়তনের দেশের সবচেয়ে বড় রেইন ফরেস্ট মৌলভীবাজারের লাউয়াছড়া বন। প্রতি বছর শুষ্ক মৌসুমে লাউয়াছড়ার ভিতর দিয়ে প্রবাহিত লাউয়াছড়া, জানকিছড়া, ডুলুছড়া ও মাগুরছড়া সহ সবকটি ছড়াই শুকিয়ে যায়। চলতি মৌসুমেও তাই হয়েছে। বনের ছড়াগুলোতে নেই ছিটেফোঁটা পানি, বৃষ্টির অভাবে পানি নেই কৃত্রিম জলাধারেও। পানির জন্য বন্যপ্রাণীর চারদিকে ছুটাছুটি, চলে আসছে লোকালয়ে। অনেক সময় আতঙ্কগ্রস্ত মানুষের হাতে মারা পড়ছে অনেক প্রাণী। জঙ্গলের ভিতরে কোনো পানি টানি নাই, এখন জীবজন্তু আর ধরিলেন বাড়িঘর জায়গা। লাউয়াছড়া বনে কিছু পরিত্যক্ত ছড়া আছে, সেই ছড়াগুলোকে পুনর্খনন করা অথবা পরিকল্পিতভাবে বন্য প্রাণীদের জন্য পানির উৎস তৈরি করে দেওয়া। প্রকৃতিপ্রেমীরা বলছেন, জুন জুলাই হচ্ছে বন্যপ্রাণীর বংশবিস্তারের সময়। এ সময় বনে পর্যটক প্রবেশ বন্ধ সহ পরিকল্পিত জলাধার স্থাপন, ছড়া খনন সহ পশু খাদ্যের গাছ রোপণ প্রয়োজন। ব্রিডিং সিজনে 2 মাস বন সিল করা থাকুক, কোন রকমের টুরিস্ট বা কোন রকম বনজীবীরা এটা প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানায় বন বিভাগ। পানিটা ধরে রাখতে পারি এবং পানিটার যাতে সারা বছরই পানিটার যাতে ব্যবস্থা হয় সেই বিষয়ে আমাদের আসলে কর্মপরিকল্পনা আছে। লাউয়াছড়াকে বন্যপ্রাণীর আবাসযোগ্য করতে বন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলছে প্রকৃতিপ্রেমীরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হয় 21 টেলিভিশনের রজত জয়ন্তী। দিনব্যাপী আয়োজনে ছিল শোভাযাত্রা, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট।
শরীয়তপুরে ২১শে টেলিভিশনের জন্মদিনে বের করা হয় র্যালি। ছিল আলোচনা সভা, কেক কাটা ও পান্তা ভাতের আয়োজন। যশোরের বেনাপোলে ২৫ বছর পূর্তিতে কেক কাটা, আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভোলায় বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় ২১শে টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। কিশোরগঞ্জে র্যালি, কেক কাটা, আলোচনা সভা, ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরায় আলোচনা সভা, র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয় ২১শে রজত জয়ন্তী। মানিকগঞ্জে র্যালি, আলোচনা সভা ও কেক কেটে ২১শে রজত জয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানে অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। নারায়ণগঞ্জে উৎসব মুখর পরিবেশে কেক কেটে ২১শে জন্মদিন পালন করা হয়। নীলফামারীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চারিত হয় গণতন্ত্র, সত্য ও ন্যায় বিচারের পক্ষে ২১শে শপথ। র্যালি শেষে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে অসচ্ছল ও পথ শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কেক কেটে রজত জয়ন্তী উৎসব পালন করা হয়। পরে প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।